নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন তারেক রহমান। জাপান থেকে আনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি। রাজধানীর মিরপুরের আগুন 1.5 ঘণ্টা পর নিয়ন্ত্রণে, পড়েছে গোডাউনে মজুত রাখা মালামাল। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে আসার আগে ওমরা পালনের জন্য যেতে পারেন সৌদি আরব। তার জন্য জাপান থেকে আনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি। শেষ হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষা। দেশে ফেরার জন্য প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। নভেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরতে পারেন তারেক রহমান। লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে পদার্পণ করতে হবে। আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ওমরা পালনের জন্য সৌদি আরব যেতে পারেন তারেক রহমান। সেখানে তার সঙ্গে বিএনপির দুজন জ্যেষ্ঠ নেতা ও পরিবারের সদস্যরা থাকবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতদিন আসতে পারে নাই। তার বিরুদ্ধে কতগুলো মিথ্যা বানোয়াট মামলা ছিল উচ্চতর আদালতে, কিন্তু সেই মামলাগুলো বাতিল হয়ে যাচ্ছে। এখন মামলাগুলো যখন বাতিল হয়ে যাচ্ছে, আমার বিশ্বাস যে যত দ্রুত সম্ভব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। এটা একটা সম্ভাবনা। আমরাও আশা করি যে উনি নভেম্বর 7ই নভেম্বর একটা স্পেশাল ডে আমাদের জন্য, সবার জন্য, দেশের জন্য, জাতির জন্য। সো সেই ডেকে সামনে রেখে এনি সিদ্ধান্ত চলে আসতে পারে। নভেম্বর তো ডেফিনেটলি আমরা আশা করছি। বাকি তো আমি বলতে পারবো না, এক্স্যাক্টলি ডেটটা উনি চালাকেও দিতে পারবে না। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যু সহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া চলমান রয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদে এনসিপি হয় সরকারি দল হবে, নয়তো বিরোধী দল, এই দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। আরেক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অভিযোগ, নির্বাচন নিয়ে জটিল ষড়যন্ত্র চলছে। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত নিশ্চিত করার আহ্বান জানান সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানী শাহবাগে এক সমন্বয় সভায় এসব কথা বলেন তারা। শুক্রবার বিকেলে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে ঢাকা জেলা ও মহানগরের কর্মীদের নিয়ে এনসিপির এই সমন্বয় সভা। এতে কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না। তার অভিযোগ, বিএনপি ও জামায়াত সব প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। এদিকে সার্জিস আলমের মন্তব্য, আগামী সংসদে সরকারি কিংবা বিরোধী দল দুটির একটি হবে এনসিপি। যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি প্রি ইঞ্জিনিয়ার্ড একটি ইলেকশন আবার জাতীয় উপহার পাবে। উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে, কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হইতেও আমরা আসি নাই। দলের সদস্য সচিব বলেন, জাতীয় পার্টি এখনও দেশবিরোধী বক্তব্য দিচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা দেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে। তারা আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচনে নিয়ে আসতে চায়। তারা শহীদদের রক্তের সঙ্গে দাঁড়াদারি করতে চায়। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না, ভারতের বরদ রাজ্যে তারা পরিণত করবে। ফ্যাসিবাদ বিরোধী দলকে তারা আস্ত রাখবে না। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং আইনি ভিত্তির বিষয়টি দ্রুত নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানান আক্তার হোসেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক লেনদেন নিয়ে বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এই ঘটনা ঘটে। জানা যায়, এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলার সময় মোহাম্মদপুর ও বংশাল থানা নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যা 6:15টার দিকে তা সংঘর্ষের রূপ নেয়।
এতে দলের বংশাল থানার কর্মী ইউসুফ আহত হন। 3 মাস আগে মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন বংশাল থানার কয়েকজন নেতা। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবকে জানানো হলে তিনি তা সমাধানের দায়িত্ব দেন মোহাম্মদপুর থানার নেতা রিয়ানকে। পরে রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে 2 লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখার চেষ্টা করেন। এরপর থেকে তাদের বিরোধ দেখা দেয়। তারই জেরে শুক্রবার দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে আপত্তি জানিয়ে তা সংশোধনে কমিশনকে চিঠি দেবে বিএনপি। জোটবদ্ধ হয়ে ভোট করলেও দলগুলোর আলাদা প্রতীকের বিধান মানবে না দল। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চলতি মাসে 200 আসনে বিএনপি প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর গুলশানের বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, আরপিওর অনেকগুলো সংশোধনীতে একমত হয়েছিল বিএনপি, তবে জোটভুক্ত হলে প্রার্থীকে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে এমন সংশোধনীর সঙ্গে একমত হতে পারছে না তার দল। আরপিওর এমন সংশোধনের ফলে ছোট দলগুলো জোটভুক্ত হতে উৎসাহিত হবে না বলেও জানান তিনি। যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন অনেক ছোট দলগুলো, এটা আমি কাউকে অসম্মান জানার জন্য ছোট দল বলছি না, এটা রাজনীতির মাঠে আকারে ছোট বড় অনেক দল থাকে যাদের জনসমর্থনের ভিত্তিতে এটা বলা হয়। তো তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। বিএনপির প্রার্থী বাছাই চলছে জানিয়ে তিনি বলেন, চলতি মাসেই অধিকাংশ আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেয়া হবে। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কিনা সেটি এখনো নিশ্চিত নয় বলে জানান সালাউদ্দিন আহমেদ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গারোসহ সকল ক্ষুদ্র জাতিসত্তার সমস্যার সমাধানে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুলের ওয়ানগালা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। গারো জাতিসত্তার মানুষের পাশাপাশি এতে অংশগ্রহণ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ওয়ানগালা 2025 উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। শুক্রবার বিকেলে নাচ গান সহ নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে বনানী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণ। ওয়ানগালা গারো জাতির প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে গারোরা নতুন ফসল ঘরে তোলার আনন্দে উদযাপন করে এ উৎসব। পরিবার পরিজন ও বন্ধুদের সাথে দুপুর থেকেই বনানী বিদ্যানিকেতন স্কুলে আসতে শুরু করে দর্শনার্থীরা। জানায়, রাজধানীতে এমন আয়োজনে সত্যিই আনন্দিত তারা। আমি এখানে এসেছি আমার ফ্রেন্ডদের সাথে, মূলত আজকে আমরা স্টেজ পারফরমেন্স করব এবং খুবই ভালো লাগছে এসে। আমার ভালোই লাগে বরাবরই, তো আজকেও সেরকম ভাবেই ভালো লাগছে, এইসব উপভোগ করছি মেলাতে। উৎসব প্রাঙ্গণে ছিল গারো জাতির ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খাবার ও পোশাকের সমারোহ। আমরা আজকে এই ওয়ানগালা প্রোগ্রামে এসেছি মূলত আমাদের আদিবাসী যে গারোদের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটাকে আমরা সবার কাছে আর কি রিপ্রেজেন্ট করার জন্য এখানে এসেছি। যে কোনো উৎসবে হচ্ছে আমাদের এই খাদ্য থাকে, এটা হচ্ছে ওয়াকফুরা, মানে হচ্ছে শূকরের মাংস দিয়ে, পাহাড়ি পাতা দিয়ে, চালের গুঁড়া দিয়ে, আদা, মরিচ, লবণ, এইটুকুই। উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, গারোসহ সকল ক্ষুদ্র জাতিসত্তার সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। বিএনপি সরকারে আসলে ঢাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে ওয়ানগালা পালনের উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা। বিএনপি ক্ষমতায় গেলে আগামী দিনগুলোতে ওয়ানগালা সরকারি উদ্যোগে পালনের কথাও জানান তিনি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে নির্বাচনী কৌশল হিসেবে আসন সমঝোতার প্রস্তুতি নিচ্ছে জনতার দল।
নিবন্ধনের অপেক্ষায় থাকা দলটি এরই মধ্যে অর্ধশত প্রার্থীকে যোগ্যতার বিচারে বাছাই প্রক্রিয়া রেখেছে। এই তথ্য জানিয়েছেন জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। গত ২০ মার্চ আত্মপ্রকাশ করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক ও ৭৪টি এনজিও সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সমর্থনে গড়ে ওঠা রাজনৈতিক প্ল্যাটফর্ম জনতার দল। প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীই হবে দেশ পরিচালনার কাণ্ডারি। দলের সদস্য হওয়ার মানদণ্ড সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক ও সাহসী। দলের চেয়ারম্যান জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতির মাঠে তাদের কার্যক্রম। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলটি আগামী নির্বাচনের জন্য অর্ধশত প্রার্থীকে বাছাইয়ের প্রক্রিয়ায় রেখেছে। এই মাসের মধ্যে আমরা একটা সুফল পাবো, তারপরে হয়তোবা আমাদের দলে অনেক মানে ভালো মানুষের আমরা সম্মেলন ঘটাতে পারবো। এখন আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না যে আসলে কতটা হয়েছে। এরকম 40, 50, 60 জন যোগাযোগ করেছেন বা আছেন আমাদের সাথে, এবং তারা অত্যন্ত প্রতিযশা, সৎ, সাহসী, শিক্ষিত মানুষ, কোনো সন্দেহ নেই। কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে নির্বাচনী কৌশল হিসেবে আসন সমঝোতার কথা ভাবছে জনতার দল। জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়াটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে এবং এখানে দলীয় স্বার্থটাই প্রাধান্য পায় জাতীয় স্বার্থের ক্ষেত্রে। শুধুমাত্র নির্বাচন কৌশল হিসাবে আমরা একটা সমঝোতার বিষয়ে যেতে পারি, তাই এটা এখনো আমরা চূড়ান্ত করিনি। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা থাকলেও সুষ্ঠু ভোট গ্রহণে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার অভাব দেখছে না জনতার দল। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। শুক্রবার বাদ-জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ৬ দফা দাবি জানান দলের নেতারা। একই দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ-জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে ইসকন নিষিদ্ধের যৌক্তিকতা তুলে ধরা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা জানান, ইসকনের কোনো অপরাধ বা অপরাধে সহায়তার অভিযোগ মিললে তা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। গাজীপুরে ধর্ষণের ঘটনা ঘিরে তৈরি পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট পুলিশদের ক্ষমা চাওয়ার দাবিও জানান তারা। আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ থেকে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের তখন বাংলাদেশে রেখে দেওয়া তারা ইসলামকে নিষিদ্ধ করতে হবে। এদিকে আইনজীবী আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এ সময় দলের নেতারা বলেন, দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ইসকন। তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকার ঘোষণা দেন দলের নেতারা। হিন্দুদের বিরুদ্ধে আমাদের কখনো লড়াই ছিল না, কিন্তু হিন্দুত্ববাদের ব্যানার নিয়ে সন্তোষ শর্মার মতো যারা ইসকন সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হবে, তাদেরকে দমাবো আমরা ইনশাআল্লাহ। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তা জামাল খান মোড়ে গিয়ে শেষ হয়। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী রমজানে নিত্যপণ্যের বাজারে স্বস্তি দিতে চায় সরকার। ছোলা, খেজুর, ডাল, চিনি সহ ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার মজুদ থাকায় আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। বাজার স্থিতিশীল রাখতে কঠোর নজরদারির পরামর্শ বিশ্লেষকদের। রমজান মাস এলেই নিত্যপণ্যের বাজারে দেখা যায় অস্থিরতা, বাড়ে দাম, কমে সরবরাহ। তবে এবার রমজানে ছোলা, খেজুর, ডাল, চিনিসহ নিত্যপণ্যের বাজারকে স্বস্তি দিতে আগে থেকেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রমজান মাসকে সামনে রেখে ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পণ্য আমদানি করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের এলসি জটিলতা তৈরি না হয়, সেজন্য ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার রয়েছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। এই মূল্যস্ফীতির চাপে যাতে জনগণকে পড়তে না হয়, অতএব ওই বাজারকে আগামী ৩-৪ মাসকে সামনে রেখে, রমজানকে সামনে রেখে এখন থেকে আপনারা এই সকল পণ্য অধিক মাত্রায় আমদানি করে, অন্তত অধিক মাত্রায় বলতে চাহিদা মোতাবেক
বিগত সরকারের সময় ডলার সংকটের কারণে পণ্য আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা দিতে হতো। এবার পরিস্থিতি পরিবর্তন হয়েছে। পণ্য আমদানির জন্য ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু আমদানি পরিস্থিতি স্বাভাবিক করলেই হবে না, বাজার সিন্ডিকেট করে যাতে কেউ দাম বাড়াতে না পারে সেদিকে নজর দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক ফ্যাসিলিটিস দিলেও, ভোক্তাদের বৃহৎ স্বার্থে কাজ করলেও, মূল্যস্ফীতি কমানোর স্বার্থে কাজ করলেও অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোকে সমন্বয়ের মাধ্যম দিয়ে তদারকি করতে হবে, বাজার মনিটরিং করতে হবে এবং সিন্ডিকেটের কবল থেকে ভোক্তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরের ৩ উপজেলায় গত দেড় যুগে নদী ভাঙনে বিলীন ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিছু জায়গায় অস্থায়ীভাবে কার্যক্রম শুরু হলেও এখনও অনেক বিদ্যালয় বন্ধ রয়েছে। বারবার উদ্যোগ নেওয়া হলেও ভূমি জটিলতায় আটকে আছে নতুন ভবনের কাজ। গেল বছরের ৫ অক্টোবর শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে ভেঙে পড়ে। বর্তমানে পাশের এলাকায় ৪ রুমের একটি টিন শেডে চলছে সেই স্কুলের কার্যক্রম। শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে অর্ধেক। শিক্ষার্থীরা অনেক দূরে চলে গেছে, কারণ তাদের পরিবার অনেক জায়গায় চলে গেছে, অনেক চরে চলে গেছে, এজন্য আমাদের শিক্ষার্থীগুলা বিচ্ছিন্ন হয়ে গেছে। পাঠদানের সময় বিভিন্ন বেঞ্চ চেয়ার টেবিলের অভাব, এজন্য সমস্যা হচ্ছে। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত জেলার ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মায় বিলীন হয়েছে। এর মধ্যে ১৬টি জাজিরা উপজেলায়, নড়িয়ায় ৭টি এবং বাকি একটি ভেদরগঞ্জে। পরে মাত্র 2টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন তৈরি হলেও ভূমি জটিলতায় আটকে আছে 22টির নির্মাণ কাজ। অস্থায়ীভাবে শুরু করেছে কয়েকটি স্কুলের কাজ। গভর্নমেন্টের জায়গায় খোলা আকাশের নিচে একটা স্কুল হয়েছে, সেখানে কোনো রকম একটা টিন সিটের স্কুল হয়েছে যেখানে বিদ্যুতের কোনো সংযোগ নাই। আমরা কষ্ট করতেছি, এনে ফ্যান এনে দিলে, কারেন্ট এনে দিলে আমরা ভালো পড়াশোনা করতে পারবো। আমরা পাঠদান চালাই যাচ্ছি, তাই জমি না থাকার কারণে আমাদের স্কুলটা বিল্ডিং হয় নাই। খাস জমি চিহ্নিত করে সেখানে নতুন স্কুল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন শিক্ষা কর্মকর্তা। জনপ্রতিনিধি ও এসএমসির মাধ্যমে জমি ও অবকাঠামো পুনর্বিন্যাসের সহায়তা নিয়ে বিদ্যালয় পুনঃস্থাপনার কাজ করা হচ্ছে। এছাড়া খাস জমি চিহ্নিত করে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভেঙে পড়া ২৪টি স্কুলের ২৭৬০ শিক্ষার্থীর পড়াশোনা অনিয়মিত হয়ে পড়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সগির হোসেন। সগির, ভাঙন কবলিত কিছু বিদ্যালয় অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করলেও অনেক বিদ্যালয় তো এখন বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার কতটা বিঘ্ন হচ্ছে জানাবেন, আর ভূমি জটিলতা নিরসনের জন্য কি উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে? আমরা দেখেছি যে শরীয়তপুরের 3টি উপজেলায় 24টি স্কুল নদীগর্ভে চলে গেছে গত দেড় যুগে। নদীগর্ভে যাওয়ার পরেই কিন্তু পাঠদান শুরু করেছে অস্থায়ীভাবে এবং কয়েকটি স্কুলে কিন্তু এখনো পাঠদান শুরুই করতে পারেনি। আপনারা যদি দেখেন যে নদীর পাড়ের কাছে কিন্তু একটি স্কুল রয়েছে, যেটা 52 নং পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে কিন্তু বিদ্যুৎ সংযোগ নাই। পাশাপাশি আমরা যেটা জেনেছি যে গত বছরের 5 অক্টোবর কিন্তু এখানে নদী ভাঙনের পর এখানে টিন সেট করে 4 কক্ষ বিশিষ্ট একটি স্কুল করা হয়, যেখানে বিদ্যুৎ নাই। শিক্ষার্থীরা কিন্তু এখানে ক্লাস করছে। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে এই বিদ্যালয়ে যখন ক্লাস চলে রৌদ্র হলে কিন্তু প্রচুর গরমের কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং তারা কিন্তু প্রতিদিন স্কুলে আসেন না। এবং তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে নতুন একটি ভবন নির্মাণ করে, নির্দিষ্ট জায়গায় একটি নতুন ভবন নির্মাণ করে দিলে তাদের শিক্ষার্থীও বাড়বে এবং তাদের পড়াশোনা ভালো হবে। আমরা জেলা যেই শিক্ষা কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে তারা জনপ্রতিনিধি এবং এসএমসিদের সাথে কথা বলেছেন। তারা বলছেন
বলছেন যে যদি সরকারি খাস জমি এবং জনপ্রতিনিধিদের কাছ থেকে জমি পান তাহলে কিন্তু এই ভবনগুলো নির্মাণ করবেন। আমরা অনেকগুলো স্কুলেই কিন্তু ঘুরেছি, আমরা দেখেছি যে স্কুলগুলোতে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা খুবই কম এবং শিক্ষকের সংকটও রয়েছে। এখানে আমরা যেটা দেখেছি যে 144 জন শিক্ষক প্রয়োজন, এই 24টি স্কুলে আছেন মাত্র 119 জন। তাদের পাঠদানে কিন্তু সমস্যা হচ্ছে এবং শিক্ষার্থীও কিন্তু অর্ধেকে নেমে এসেছে। তবে শিক্ষক এবং শিক্ষার্থীদের বা অভিভাবকদের যে দাবি সেটা হচ্ছে যে স্কুলগুলোতে নতুন ভবন নির্মাণ করে পুনরায় যদি শিক্ষা কার্যক্রম চালু করা যেত তাহলে কিন্তু এই পাঠদান ভালো হতো এবং শিক্ষার্থীর সংখ্যাও বাড়তো, শিক্ষাও ভালো হতো। এই ছিল শরীয়তপুর থেকে স্কুল ভাঙনের সবশেষ। শরীয়তপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সগির হোসেন। জয়পুরহাটে ফেলে দেওয়া ডিমের খোসা থেকে পাউডার তৈরি করে সারা ফেলেছেন বেলতলি গ্রামের বেলাল মোল্লা। ক্যালসিয়াম হিসাবে মাছ, মুরগি, গরুর খাবারে ব্যবহার হচ্ছে এই পাউডার। পাশাপাশি জমিতেও দেওয়া হচ্ছে জৈব সার হিসেবে। আর তার পাউডার নিয়ে সম্ভাবনার কথা বলছেন প্রাণী ও কৃষি কর্মকর্তারা। পোল্ট্রি ফার্মে বর্জ্য পরিষ্কারের কাজ করতেন জয়পুরহাটের বেলাল মোল্লা। কাজ ছিল পরিত্যক্ত ডিমের খোসা ফেলা। সেই খোসায় একদিন জীবনের মোড় ঘুরিয়ে দেয় বেলালের। 2024 সালে স্থানীয় একটি এনজিওর পরামর্শে স্থাপন করেন ডিমের খোসা থেকে পাউডার তৈরির কারখানা। তার তৈরি পাউডার এখন ব্যবহার হচ্ছে জৈব সার হিসেবে, আর ক্যালসিয়াম হিসেবে খাওয়ানো হচ্ছে গরু, মাছ ও মুরগিকে। এই পাউডারটি এখন বর্তমানে এমনভাবে চতুর্দিকে চাচ্ছে আমার প্রায় 15-16টা জেলাতে অলরেডি পাউডার চলে গেছে। সকলকে বেতন দেওয়ার পরও আমার 18 থেকে 20,000 টাকা টিকে গেল। তার কারখানায় কর্মসংস্থান হয়েছে অনেক বেকারের। 50 কেজির পাউডার বিক্রি হচ্ছে 750 টাকায়। 3-4 জন কাজ করি, যে টাকা বেতন পাই আমরা মোটামুটি ভালো সংসার চলে। এই ডিমের খোসার পাউডার মিক্সড করে মাছে খাওয়াই, এতে মাছের যে মাছের যে গ্রোথ ছিল আগে তুলনামূলকভাবে এটা বেশি বুঝতে পারতেছি। বেলালের তৈরি পাউডারের গুণাগুণ পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ার কথা জানালেন প্রাণী সম্পদ ও কৃষি কর্মকর্তারা। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম এরকম বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো উপাদান থাকে এবং এগুলো আমাদের প্রাণীর যেমন পোলট্রি এবং ডেইরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাকে আমরা উৎসাহ দিচ্ছি যে হ্যাঁ, এইটা যেহেতু এটা অর্গানিক জৈব একটা পদার্থ যেটা আমরা সহজেই আমাদের হাতের কাছে পাচ্ছি, এটার পাউডার করে কৃষি জমিতে ব্যবহার করলে কৃষকরা তাদের হাতের নাগালে পাবে। এমন উদ্যোগে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম ও কিশোরগঞ্জে পানিতে 6 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে একই পরিবারের 2 জন সহ 3 শিশু মারা গেছে। স্বজনরা জানায় বিকেলে পুকুর পাড়ে খেলা করছিল সুমাইয়া আক্তার, হাবিবা আক্তার ও তার চাচাতো বোন জান্নাত আক্তার। কোনো এক সময় পুকুরে পড়ে যায় তারা। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে হাওরে ডুবে একই এলাকার শিশু মিশকাত, মাহিদ ও তাজিল মিয়ার মৃত্যু হয়েছে। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাই।